ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সৃষ্টি করে বৃহৎ পুঁজি যোগানের সুযোগ, আর সে সুযোগকে ভালো বিনিয়োগে পরিণত করার দায়িত্ব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের। দর্শক, আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথায় আমন্ত্রণ জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। কর্তার অর্থকথার এই পর্বে আমরা কথা বলবো দি ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের সঙ্গে। 2013 সালে দেশের ব্যাংকিং খাতে ব্যবসা শুরু করে চতুর্থ প্রজন্মের বাণিজ্যিক ব্যাংক দি ফার্মার্স ব্যাংক। 401 কোটি 61 লাখ টাকা পরিশোধিত মূলধন নিয়ে ব্যাংকিং ব্যবসা শুরু হয় এই বেসরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ব্যাংকিং সেবার বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সঞ্চয় প্রবণতা সৃষ্টি এ ব্যাংকের অন্যতম লক্ষ্য। বর্তমানে ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। শিক্ষা জীবন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করা এই শীর্ষকর্তা কাজ করেছেন সরকারের আমলা হিসেবেও। পরে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে যোগ দিয়েছেন রাজনীতিতে। দায়িত্ব পালন করেছেন মন্ত্রণালয়ে। 10ম জাতীয় সংসদেও সদস্য তিনি। আমরা মধ্যবিত্ত পরিবারের থেকে এসেছি। আমরা 8 ভাই বোন। আমার বাবা শিক্ষক ছিলেন, আমার মা শিক্ষক ছিলেন। তারা আমাদেরকে যখন পড়িয়েছেন তখন অন্যান্য বিষয়ের ভিতর একটি বিষয়ের উপর খুব গুরুত্ব আরোপ করেছেন, এবং এই বিষয়টি গুরুত্ব দিয়ে আমি সবসময় অনুসরণ করে এসেছি। তারা বলেছেন যে যোগ্যতা অর্জন করে জনগণের সেবা করতে হবে। তো যোগ্যতা অর্জনের আমরা চেষ্টা করেছি। আমি অর্থনীতির ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অর্থনীতির ছাত্র হিসেবে আর্থিক বিষয়ে আমার যথেষ্ট উৎসাহ ও কৌতূহল ছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে শিক্ষকতা করেছি প্রায় 3 বছর। তারপর তৎকালীন পাকিস্তানের সিভিল সার্ভিসে আমি যোগ দিই। সিভিল সার্ভিসে যোগ দিয়ে বিভিন্ন প্রশাসনিক কর্মবিদ্যায় কাজ করি, এবং বাংলাদেশ হওয়ার পর, মুক্তি সংগ্রামের পর বাংলাদেশের সচিব হিসাবে আমি অবসর গ্রহণ করি। তো সচিব হিসাবে অবসর গ্রহণ করার পর আমি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছি। স্বেচ্ছায় অবসর গ্রহণ করে আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে তার মন্ত্রিসভায় যোগ দিই। কত সালে এটি সচিব হিসেবে? এটা 1997 সালে তার মন্ত্রিসভায় যোগ দিই, এবং পরিকল্পনা মন্ত্রণের দায়িত্ব, প্রধানত পরিকল্পনা মন্ত্রণের দায়িত্ব পালন করি। উত্তরবঙ্গের কতিপয় জেলার তথাকথিত জেলা মন্ত্রী হিসাবে আমি আমার দায়িত্ব পালন করি। তো এই দায়িত্ব পালন ক্রমে আমি মনে করি যে আমার অভিজ্ঞতার আলোকে, আমার পরিচিতির আলোকে, এবং যে বিষয়ে আমার উৎসাহ আছে সেই বিষয়ের প্রতি আনুগত্যের ফলশ্রুতি হিসাবে অর্থনীতির ক্ষেত্রে অবসর গ্রহণ করেও আমার কিছু করা প্রয়োজন। তো এই লক্ষ্য সামনে রেখে আমি একটি ব্যাংক প্রতিষ্ঠা করার সংকল্প গ্রহণ করি। আমি মনে করেছি যে দেশের সঞ্চয় বাড়ানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা যথেষ্ট বিস্তৃত, এবং এই বিস্তৃত ভূমিকার সর্বাত্মক সুযোগ তৎকালে অস্তিত্ববান সকল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান গ্রহণ করতে সক্ষম হয়নি। তো সেজন্যে আমরা সঞ্চয় বাড়ানোর জন্যে আমাদের তরফ থেকে জনগণের সাথে যোগাযোগ করি, এবং আমরা আমাদের সঞ্চয় বাড়াতে সক্ষম হই। এখন যেমন ধরেন, আমাদের সঞ্চয় বা আমানত প্রায় 5,000 কোটি টাকা। যখন আমরা ব্যাংক প্রতিষ্ঠিত করেছিলাম তখন বলা হয়েছিল, যারা ব্যাংক প্রতিষ্ঠার প্রতিকূলে মত রেখেছিলেন তারা বলেছিলেন যে এই ব্যাংক বা নতুন ব্যাংক প্রতিষ্ঠিত করে দেশের সঞ্চয় তো বাড়ানো যাবে না, বরং ইতিমধ্যে প্রতিষ্ঠিত যে ব্যাংকগুলো আছে তাদের সঞ্চয় কমিয়ে এদের আমানত বাড়ানো হবে। আমরা একথা সকল সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এর আগে প্রতিষ্ঠিত কোনো ব্যাংকের কোনো আমানত না কমিয়ে আমরা নতুন আমানত সংগ্রহ করে এই সার্বিকভাবে জাতীয় সঞ্চয় বাড়ানোর ক্ষেত্রে আমাদের ভূমিকা প্রজ্জ্বল করতে সক্ষম হয়েছি। তো ব্যাংকটির নাম হচ্ছে দি ফার্মার্স ব্যাংক। তো এইরকম একটি নামকে আপনারা কেন বেছে নিলেন? এটা ফার্মার্স ব্যাংক দুটি কারণে আমরা গ্রহণ করেছি। প্রথম কারণ হলো, আমরা মনে করি বাংলাদেশের অভ্যন্তরীণ যে উৎপাদ বা জিডিপি, তার মধ্যে এখন আমাদের
আমাদের কৃষি খাতের অবদান প্রায় 18 ভাগে নেমে এসেছে, অর্থাৎ শিল্প এবং সেবা ভাগ বেড়েছে। কিন্তু বাড়া সত্ত্বেও কৃষির সাথে কিন্তু আমাদের সম্পর্ক ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট, এবং কৃষির সাথে সংশ্লিষ্ট বিধায় দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, অন্যান্য যে সেবাধর্মী প্রতিষ্ঠান আছে, এবং যারা এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বা প্রতিষ্ঠানে কাজ করে বেরিয়ে আসছে, তারা সকলে প্রত্যক্ষ পরোক্ষভাবে গ্রামের ওই ওই আপনার গ্রামের যে চাষি আছে বা চাষি পরিবার আছে তাদের সাথে সম্পৃক্ত। যে আমরা আমাদের যে জন্ম, আমাদের যে উৎপত্তি, আমাদের যে উৎস, সে সম্পর্কে আমরা পূর্ণাঙ্গভাবে ওয়াকিবহাল, এবং আমাদের জন্ম, আমাদের উৎপত্তি এবং আমাদের ভিত্তি সম্পর্কে ওয়াকিবহাল থেকে আমরা আমাদের ঐতিহ্যকে অনুসরণ করে ক্ষুদ্র সঞ্চয়কারীকে আমরা উৎসাহ দেব, এবং ক্ষুদ্র সঞ্চয়কারীর সঞ্চয় আহরণ করে আমরা কৃষিক্ষেত্রে নিত্য নতুন প্রযুক্তিভিত্তিক বিনিয়োগে আমাদের তরফ থেকে যে অবদান রাখার কথা সে অবদান রাখবো, এবং সাথে সাথে কৃষিক্ষেত্র থেকে আহরিত উদ্বৃত্ত সঞ্চয় আমরা শিল্পক্ষেত্রে, সেবা ক্ষেত্রে, যেখানে প্রযুক্তি অধিকতর নতুনতর প্রযুক্তি প্রয়োগ করা হচ্ছে, সেখানে প্রয়োগ করব। প্রতিষ্ঠার পর গেল 4 বছরে ফার্মার্স ব্যাংক 54টি শাখা নিয়ে পৌঁছে গেছে গ্রাহকের দোরগোড়ায়। প্রায় 1.5 লাখ গ্রাহক নতুন এ ব্যাংক থেকে পাচ্ছেন দ্রুত গতির আর্থিক সেবা। গ্রাহক সেবা নিশ্চিত করতে এ ব্যাংকের রয়েছে প্রায় 1450 কর্মী। আমানত ও বিনিয়োগের অর্থের উৎকৃষ্ট ব্যবস্থাপনা নিশ্চিত করে দেশের জিডিপি প্রবৃদ্ধিতে অবদান রাখতে সার্বক্ষণিক কাজ করছেন এ ব্যাংকের কর্মীরা। চতুর্থ প্রজন্মের এ ব্যাংকের বর্তমান অনুমোদিত মূলধন 1500 কোটি টাকা। প্রতিষ্ঠার পর থেকে গেল 4 বছরের ব্যাংকিং ব্যবসার পর ফার্মার্স ব্যাংকের সম্পদ দাঁড়িয়েছে 6001 কোটি টাকারও বেশি। ব্যাংক পরিচালনার ক্ষেত্রে আসলে কেন্দ্রীয় ব্যাংক কতটুকু সহায়ক ভূমিকা পালন করে আপনাদের জন্য? কেন্দ্রীয় ব্যাংক মোটামুটিভাবে সহায়ক ভূমিকা পালন করছে, তবে এখানে কতিপয় বিষয়ের প্রতি অধিকতর দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। যেমন বিনিয়োগের ক্ষেত্রে আমি বলি সঞ্চয়ের যে সঞ্চয় বাড়ানোর জন্যে যে হাতিয়ারগুলো উদ্ভাবিত হচ্ছে বা উদ্ভাবন হওয়ার চেষ্টা হচ্ছে, এগুলো আমি মনে করি আরও উদারভাবে এগুলোর অনুমোদন দেওয়া প্রয়োজন, এবং এই অনুমোদন দেওয়ার প্রক্রিয়ায় আপনার মূলধন বাজার বা স্টক যা আছে তার সাথে ব্যাংক ব্যবস্থার যে আপনার আছে যে সংযোগ, এটা আরও সুসংগত করা দরকার। করের উপর নির্ভরশীল না হয়ে বন্ড বাজারে ছেড়ে দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারেন। এদিকে আমার মনে হয় আরেকটু সম্প্রসারী মনোভাব নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের এগিয়ে আসা উচিত। ঠিক তেমনি আমি মনে করি আমাদের বিনিয়োগের জন্যে কোম্পানি আইন অনুযায়ী যে সমমূলধন বা ইকুইটি ক্যাপিটাল দরকার হয়, এবং যে লোন ক্যাপিটাল বা ঋণ মূলধন প্রয়োজন হয়, এটা সরবরাহ করার জন্যে যে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, যথা আপনার ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এমনকি ব্যাংকও, তাদেরকে উৎসাহিত করা প্রয়োজন। এবং এই উৎসাহিত করার প্রক্রিয়ায় বা লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক আমি মনে করি বিশেষ তহবিল সৃষ্টি করা প্রয়োজন। এই বিশেষ তহবিলের আকার কিংবা এই তহবিল পরিচালনার যে গতি, এটা বাড়ানো প্রয়োজন। ঠিক তেমনি আমি মনে করি যে আমাদের যে বিদেশি মুদ্রা যে ব্যবস্থা, যে পরিচালনা, এটাও আর একটু সুসংগত করা দরকার। 1949 সালের বিদেশি মুদ্রা আপনার নিয়ন্ত্রণ আইন বা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী এখানে অনেক কিছু অসংগতি আছে। এই অসংগতিগুলো আমাদের দরকার। যেমন একটি উদাহরণ আমরা দিচ্ছি, সেটা হলো যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট যেটা আছে, সেই আপনার 19 শতাব্দীর 1948 বোধহয়, সেখানে যেমন বলা হয়েছে যে ব্যাংকের রেজিস্টার বা খাতায় যে ভুক্তি নেওয়া হয়, সেই ভুক্তি সকল কর্তৃপক্ষ সঠিক বলে মনে করবেন যতক্ষণ না পর্যন্ত এটা অসত্য প্রমাণিত হয়। এবং কেউ যদি এটাকে অসত্য বলেন, তাহলে এটা যে অসত্য এটা প্রমাণ করার দায়িত্ব তার উপর বর্তাবে। এখন লক্ষ্য করুন, যখন এই আইনটির এই ধারা প্রবর্তিত হয়েছিল, তখন আমাদের এই যে আপনার তথ্য প্রযুক্তি ভিত্তিক যে আপনারা হিসাব রক্ষা করা কিংবা আপনার তহবিল সঞ্চালন করা, এটা ছিল না। এগুলো রক্ষা করা বা সঞ্চালনের ক্ষেত্রে আমরা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, এবং এগুলো
আমি মনে করি যত তাড়াতাড়ি আমরা দূর করতে সক্ষম হব তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে। এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে আরো কথা বলবো, কিন্তু তার আগে পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথা। এ পর্যায়ে নেব একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথায়। কর্তার অর্থকথায় আজ আমরা কথা বলছি দি ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের সঙ্গে। ব্যাংকিং কমিশন গঠনের কথা আপনি বলছিলেন, সেটি আসলে কিভাবে আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে? ব্যাংকিং কমিশন গঠন করে আমরা আমাদের ব্যাংক ব্যবস্থাকে আধুনিকীকরণ, ব্যাংক ব্যবস্থার সামনে যে সমস্যাগুলো দাঁড়িয়েছে সে সমস্যা দূরীকরণ, আমাদের যে খেলাপি ঋণের খেলাপি ঋণ আমাদের ক্ষেত্র বিশেষে যে অসামঞ্জস্য তৈরি করেছে তা দূরীকরণ, এবং রুগ্ন শিল্প বা রুগ্ন বিনিয়োগ এটা পুনর্বাসিতকরণ, এটার ক্ষেত্রে আমরা যথাযথ পদক্ষেপগুলো শনাক্ত করে এগিয়ে যেতে চাই। যেমন আমি রুগ্ন শিল্পের কথা বলছি। আমাদের খেলাপি ঋণের একটা বিরাট অংশ সার্বিকভাবে কিন্তু এই রুগ্ন শিল্পে আটকে আছে। তো এই রুগ্ন শিল্পে আটকে আছে, এই রুগ্ন শিল্পকে কিন্তু তাজা করতে হবে, পুনর্বাসন করতে হবে। এই রুগ্ন শিল্প পুনর্বাসন সম্পর্কিত আমাদের দেশে কিন্তু কোনো আইন নাই। তো এখন একটি শিল্প রুগ্ন যদি হয়ে যায় তাহলে সেই শিল্পকে পরিত্যাগ না করে এই যে চারটি পক্ষ আছে সবাই যদি আপনার একটি সকলের সাথে গ্রহণীয় কার্যক্রম নিয়ে এগিয়ে যান, সকলে যদি ত্যাগ স্বীকার করতে রাজি হন, তাহলে ওই শিল্পটাকে কিন্তু আপনার পুনর্বাসিত করা যেতে পারে, এবং শিল্প পুনর্বাসিত করলে আপনার সবাই লাভবান হবেন। এই ধরনের কোনো প্রকল্প কিংবা কার্যক্রম কিন্তু আমাদের এখানে নাই। ভারতে আছে, ভারতে এটা গ্রহণ করেছে, কিন্তু আমরা করিনি। আমি মনে করি আমাদের এখানে যে ঋণ খেলাফির যে সংস্কৃতি আছে, যে খেলাফি সংস্কৃতির সাথে জড়িত আপনার শিল্প ক্ষেত্রে বিনিয়োগ পুনর্বাসন, তার সাথে সংশ্লিষ্ট করে এই ধরনের একটি আইন আমাদের করা প্রয়োজন, এবং আইনের যে প্রয়োজনীয়তা এবং বিশেষ দিক এটা আমাদের এই যে আপনার প্রস্তাবিত আপনারা ব্যাংকিং কমিশন এটা আমাদের সকলের সামনে উপস্থাপিত করতে পারে। কারা আসলে এই ব্যাংকিং কমিশনের কর্ণধার হতে পারেন বা কাদেরকে নিয়ে আসলে করা উচিত? বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর যারা আছেন তারা, অর্থনীতির অধ্যাপক হিসাবে যারা কাজ করছেন তারা, এবং বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানের যারা মুখ্য নির্বাহী হিসেবে কাজ করছেন তারা আসতে পারেন। আমাদের এখানে যারা হিসাবরক্ষক, নিবন্ধিত হিসাবরক্ষক বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন তারা আসতে পারেন। সঞ্চয়ের সর্বাত্মক ব্যবহার করার দায়িত্ব কিন্তু কেবলমাত্র ব্যক্তিকেন্দ্রিক না, এটা সামষ্টিকও। তো ওই সামষ্টিক এই কাঠামোটা তৈরি করার জন্য সকলকে অগ্রণী হয়ে আসতে হবে, যাতে আপনার সঞ্চয়, আমার সঞ্চয়, ওর সঞ্চয়, এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলি আপনার জড়ো করে আমরা যে বৃহৎ সঞ্চয় করার আপনার সংকল্প গ্রহণ করেছি, সেই বৃহৎ সঞ্চয় আমরা আমাদের লাভজনক বিনিয়োগে রূপান্তরিত করতে পারি। আমাদের মনে রাখতে হবে যে সঞ্চয় বালিশের নিচে কিংবা আপনারা ঘরের কোণে রেখে দিলে কিন্তু আমাদের লাভ হবে না। সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তরিত করতে হবে, এবং বিনিয়োগে রূপান্তরিত করার যে প্রক্রিয়া, যে বিভিন্ন দিক, এর সাথে যে সংশ্লিষ্ট আইনগুলো আছে, বিধিগুলো আছে, এগুলো ভালোভাবে আমাদের রক্ষা করা দরকার। ব্যাংকের চেয়ারম্যান মনে করেন, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে প্রয়োজন সাধারণ মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা বাড়ানো। তাই ব্যাংকে সঞ্চয় করে না এমন ছোট ছোট সঞ্চয়কারীকে ব্যাংকিং চ্যানেলে সংযুক্ত করাই এই ব্যাংকের অন্যতম লক্ষ্য। বর্তমানে প্রায় 1,17,000 আমানতকারী ফার্মার্স ব্যাংকে জমা রেখেছেন 5,231 কোটি 50 লাখ টাকা। এ আর্থিক প্রতিষ্ঠানে আমানত রাখার ক্ষেত্রে দ্বিগুণ বেনিফিট স্কিমের আওতায় সর্বোচ্চ 14.10 হারে লাভ পান আমানতকারী। আমানতের ক্ষেত্রে সর্বনিম্ন লাভের হার 5%। 2021 সাল নাগাদ যে অর্থনীতি আমাদের তৈরি হবে বলে আমরা প্রত্যাশা করি, সেই অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কি আমাদের ব্যাংকিং খাত প্রস্তুত, বা সেই ধরনের প্রস্তুতি গ্রহণের জন্য যে উদ্যোগ নেওয়া দরকার তা কি যথেষ্ট পরিমাণে নেওয়া হচ্ছে? জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু এই কথা বলার সাথে সাথে আমি আরও বলতে চাই যে আমাদের এই প্রবৃদ্ধির হার আমরা 9 থেকে 10-এ উন্নতি করতে পারি যদি আরও কতিপয় সংস্কারমূলক এবং ক্রিয়াশীল পদক্ষেপ আমরা নেই। উদ্যমী শ্রেণী যারা আছে, এই উদ্যমী শ্রেণীর অনুকূলে
প্রযুক্তিভিত্তিক বিনিয়োগ যারা করবেন তাদের অনুকূলে আমাদের এই 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 সঞ্চয়, আর্থিক এবং ব্যাংকিং প্রতিষ্ঠানের সঞ্চয় অধিকতর হারে আরও দ্রুততার সাথে প্রয়োগ করার কাঠামো আপনার নির্ণয় করা প্রয়োজন। দেখুন, আমাদের সাম্প্রতিক যে প্রবৃদ্ধির যে কার্যক্রম, যা আমাদের যে পরিকল্পনা, এটা মূলত ব্যক্তি উদ্যোগ ভিত্তিক বা প্রাইভেট এন্টারপ্রাইজ ভিত্তিক। এই ব্যক্তি উদ্যোগ ভিত্তিক যদি উদ্যম যদি সফল করতে হয়, তাহলে এক ব্যক্তিগত সম্পত্তির নিরাপত্তা দিতে হবে। এইসব ব্যক্তিগত সম্পত্তি রক্ষাকরণের জন্য আমাদের যে বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়া আছে, এটা যথাযথ দ্রুত নয়, যথাযথ আপনার নিখরচায় এটা সম্পাদন করা যায় না। কাজেই প্রায় নিখরচায় দ্রুততার সাথে সম্পত্তি সংক্রান্ত যে অধিকার, জনগণের অধিকার, ব্যক্তি অধিকার, এটা বলবৎ করতে হবে। এবং দ্বিতীয় এর সাথে সংশ্লিষ্ট সেটা হলো এই সম্পত্তি ভিত্তিক যে যদি কোনো বিবাদ বিসম্বাদ থাকে, এটা কিন্তু আমরা সহজে নিষ্পত্তি করতে পারি না। যতই লেনদেন বিস্তৃত হবে তখন এই ঠিকা বিস্তৃত হবে এবং ঠিকা সম্পর্কিত দায় দায়িত্ব বিস্তৃত হবে। এই ঠিকা সম্পর্কিত দায় দায়িত্ব বলবৎকরণের জন্য যে আমাদের প্রশাসনিক ও বিচারিক কাঠামো আছে, এটাও আমি মনে করি এটা বড় শ্লথ। এটা দ্রুততর করা দরকার, এদিকে নজর দেওয়া দরকার। এই যে সংস্কারগুলো, এগুলো তো নিশ্চয়ই সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে যে সরকার উদ্যোগী হবেন এই সমস্ত সংস্কার কার্যক্রম হাতে নেয়ার এবং সংস্কার কার্যক্রমগুলো প্রয়োজন অনুযায়ী বাস্তবায়ন করার। তো আপনি তো একই সঙ্গে একজন সংসদ সদস্য এবং সরকারেরও একজন অংশ। সেক্ষেত্রে আসলে আপনার কাছে কি মনে হয় যে কেন আসলে সরকার এই সংস্কারগুলো করতে পারছেন না, বা কি পরামর্শ থাকবে একজন সরকারি সদস্য হিসেবেই আপনার সরকারের কাছে? দেখুন, সরকার করতে পারছে না এই কথা কিন্তু আমি বলি নাই, বলা ঠিক হবে না। সরকার কিন্তু সমাজের অংশ, এবং এই যে সংস্কার, সে সরকারের সংস্কার একমাত্র সরকারই করবে এটাও বিশ্বাস করা অমূলক। এটা সবাইকে করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যিনি কাজ করছেন শিক্ষাবিদ হিসাবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যিনি কৃতবিদ্য হয়েছেন ব্যবসায়ী হিসাবে, শিল্প স্থাপনে যিনি অগ্রণী ভূমিকা পালন করছেন, তাদের সকলের তরফ থেকে সুপারিশ আসবে, সকলের তরফ থেকে সংস্কারমূলক আপনার পদক্ষেপগুলো শনাক্ত করে যথাযথ প্রস্তাব উত্থাপিত হবে। এই দায়িত্ব সমাজকে বহন করতে হবে এবং সমাজের সকল কর্মবৃত্তে যারা কাজ করেন তাদের সকলের অভিজ্ঞতার আলোকে, জ্ঞানের আলোকে, পারদর্শিতার আলোকে উত্থাপিত হতে হবে। গ্রাহকের জমানো অর্থ বিনিয়োগের ক্ষেত্রে উৎপাদনশীল খাতকে প্রাধান্য দেয় চতুর্থ প্রজন্মের এ বাণিজ্যিক ব্যাংক। ৪,৫৫৬ জন উদ্যোক্তা ফার্মার্স ব্যাংক থেকে ঋণ নিয়েছেন ৪,৪১৩ কোটি টাকা। নানা স্কিমের আওতায় ঋণ গ্রহণের ক্ষেত্রে এ ব্যাংকে সুদ দিতে হয় সর্বোচ্চ ১৪% থেকে সর্বনিম্ন ৪% পর্যন্ত। তথ্য প্রযুক্তির ব্যবহার এবং ঋণ ব্যবস্থাপনায় কর্মীদের দক্ষতার কারণে এ ব্যাংক খেলাপি ঋণ ধরে রেখেছে ৪%-এর নিচে। ৩৮৭ জন ঋণ গ্রহীতা এ ব্যাংকে খেলাপি হয়েছেন ১৭১ কোটি টাকা। খেলাপি ঋণ কমানোর জন্যে মূলত 3টি পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রথম পদক্ষেপ, যেসব ক্ষেত্রে ঋণ গ্রহীতা শিল্পগুলো হয়েছে সেগুলো পুনর্বাসন করার ব্যবস্থা। আমি ইতিমধ্যেই বলেছি, সে পুনর্বাসন করার আইনগত কোনো ব্যবস্থা বাংলাদেশে কিন্তু এখনও আমরা সুনির্দিষ্টভাবে গ্রহণ করতে সক্ষম হইনি, এদিকে নজর দেওয়া দরকার। ঠিক তেমনি আমি বলবো যে আইন প্রয়োগ করে আপনার জামানত ভিত্তিক প্রদত্ত ঋণ উদ্ধার করা প্রয়োজন। সেই আইনটি আরও সুচারুভাবে, আরও দৃঢ়তার সাথে এবং দ্রুততার সাথে এবং প্রায় নিখরচায় বলবৎ করার প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার। এক্ষেত্রে আমাদের প্রশাসনিক বা বিচার ব্যবস্থা যথাযথ পদক্ষেপ নিতে পেরেছে বলে আমি মনে করি না। এখানে আমাদের নিপুণতা বাড়ানোর পরিধি যথেষ্ট বিস্তৃত। ধরুন, যদি আপনারা কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা অন্য কোনো ব্যাংক কোনো ঋণ গ্রহীতার কোনো প্রতিষ্ঠানকে করতে চায়, তাকে তার অবসান করতে চায়, সে অবসান তো দ্রুত গতিতে করা সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে 1.5 মাসে এটা করা যায়, আমাদের এখানে বছরের পর বছর লেগে যায়, আমরা কোনো সিদ্ধান্ত পাই না। সেজন্য সেই পথে তারা এগোতেও চান না। আর 3, আমি মনে করি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে মালিকানা এবং ব্যবস্থাপনা বা পরিচালনার মধ্যে একটা ফারাক আছে। যারা পরিচালক হন তারা কিন্তু বিনিয়োগকারী নন, তারা কিন্তু শেয়ার হোল্ডার নন। সেখানে এই ধরনের একটি আর্থিক অসম্পূর্ণতা থেকে যায়। এই অসম্পূর্ণতা
দূর করা হয়েছে ভারতে। ভারতে কিভাবে দূর করা হয়েছে, ভারতেও কিন্তু ব্যাংক অধিকাংশ ব্যাংক রাষ্ট্রায়ত্ত ছিল, দূর করা হয়েছে সেই পদ্ধতি অনুসরণ করে আমাদের এগিয়ে যাওয়া দরকার। তথাকথিত এই মূলধন পূর্ণাঙ্গতা আনয়নের মোড়কে আমরা কি করি, আমরা জনসাধারণ থেকে কর অবয়বে আহরিত অর্থ, অর্থাৎ জনগণের অর্থ যারা ঋণ দিতে অক্ষম তাদের অনুকূলে সঞ্চালিত করি। এটা কেবলমাত্র অনৈতিকও নয়, আমি মনে করি এই ধরনের প্রক্রিয়া যদি জারি থাকে তাহলে দেশ আর্থিকভাবে এমনকি শৈল্পিকভাবে দ্রুতগতিতে উন্নতি সাধন করতে পারে না। আমরা এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে আরও কথা বলবো, কিন্তু তার আগে পর্যায়ে আরও একটি বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথা। এ পর্যায়ে নেব আরও একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথায়। কর্তার অর্থকথায় আজ আমরা কথা বলছি দি ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের সঙ্গে। আরও যে বিশেষায়িত ব্যাংকগুলো আছে রাষ্ট্রায়ত্ত, সবকটি ব্যাংকই তাদের মূলধন ঘাটতি পূরণের জন্য বাজেট থেকে যে সহায়তা চেয়েছেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন? সেটি আসলে কতটুকু যৌক্তিক এবং এক্ষেত্রে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? দেখুন, এখানে একটা আন্তর্জাতিক সূত্র আছে, ওই তথাকথিত বাসেল 1, বাসেল 2, বাসেল 3 অনুযায়ী এত যদি আমরা ঋণ দিয়ে থাকি তাহলে এত মূলধন থাকতে হবে বলে তারা একটা হার নির্ণয় করে থাকে, এবং সেই হার বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে প্রশাসিত হয়ে থাকে। এখন এই হারটি আপনার মোটামুটি সন্তোষজনক রাখার জন্যে যেটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফে করা হয় সেটা হলো যে ওই যেটা আপনি বলেছেন যে ক্যাপিটাল এডিকুয়েসি বা আপনার মূলধনের যে আপনার পূর্ণাঙ্গতা, এটা সরকারের তরফ থেকে পূরণ করা হয়। এই প্রক্রিয়াটা তো অনৈতিক প্রক্রিয়া, এটা আমি মনে করি প্রতিক্রিয়াশীল প্রক্রিয়া। আপনি জনগণের টাকা নিয়ে যারা অপেক্ষাকৃত বিত্তবান তাদের অনুকূলে আপনি মূলধন সরবরাহ করছেন, এটা কোনো গণতান্ত্রিক দেশে এটা হতে দেওয়া উচিত না। আমি মনে করি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এইসবের প্রয়োজন বন্ড ভাসিয়ে মেটানো যেতে পারে। আমি মনে করি শেয়ার যে মূলধন আছে, শেয়ার মূলধনের যে ব্যাপ্তি আছে সেই ব্যাপ্তি বাড়িয়ে করা যেতে পারে, এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহে বা সংশ্লিষ্ট সকল ব্যাংকে যথাযথ ন্যায়নিষ্ঠ, অভিজ্ঞ এবং জবাবদিহির দায়বদ্ধ পরিচালক নিয়োগ করে সমাধান করা যেতে পারে। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নতুন এ ব্যাংক জোর দিয়েছে উদ্যোক্তা সৃষ্টিতে। নতুন এবং তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে পরিপূর্ণ প্রকল্প প্রস্তাবনা নিয়ে গেলে ঋণ পেতে পারেন খুব সহজে। ঋণ দেওয়ার ক্ষেত্রে ফার্মার্স ব্যাংক মনে করে বড় উদ্যোক্তাদের চেয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বেশ ভালো। 2901 জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এ ব্যাংক থেকে ঋণ পেয়েছেন 1244 কোটি 5 লাখ টাকা। এসএমই ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ 14% থেকে সর্বনিম্ন 10% হারে সুদ দিতে হয় এখানে। যারা নিজেদের মেধার ভিত্তিতে উৎপাদনশীল ক্ষেত্রে নিজেদের প্রয়োগ করতে আগ্রহী তাদেরকে আমাদের সহায়তা দিতে হবে, তাদের ঋণ সহায়তা দিতে হবে, তাদেরকে আমাদের সমমূলধন সহায়তা দিতে হবে। এটা দেওয়ার জন্যে যে প্রাতিষ্ঠানিক কাঠামো, সে প্রাথমিক কাঠামো এখনও আমাদের দেশে পূর্ণাঙ্গ নয়। বিশেষত আমাদের মূলধন বাজার খুবই ছোট, কতিপয় মূলধন হাতিয়ার আমরা এখন পর্যন্ত সৃষ্টি করতে পারিনি, এবং সবচেয়ে বড় অসুবিধা যেটা সেটা হলো যে আমাদের এখানে ঝুঁকি মূলধন বা ভেঞ্চার ক্যাপিটাল দেওয়ার মতো কোনো প্রতিষ্ঠান তেমন কোনোভাবে গড়ে ওঠেনি। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে স্টিভ জবের কথা আপনারা শুনেছেন, আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক্রোসফটের বিল গেটসের কথা শুনেছেন। এরা কোনোদিন সফল হতে পারতো না তাদের প্রযুক্তিও মেধা নিয়ে যদি না তাদের অনুকূলে ওই ভেঞ্চার ক্যাপিটাল বা ঝুঁকি মূলধন সরবরাহের প্রাতিষ্ঠানিক কাঠামো না থাকতো। আমরা এই প্রাতিষ্ঠানিক কাঠামো এখনও সৃষ্টি করতে সক্ষম হইনি। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। আমি সপ্তাহখানেক আগে একটি বই পড়েছিলাম, বইটির শিরোনাম হলো দ্য ভ্যালি অফ গডস। দ্য ভ্যালি অফ গডস এই বইটি লেখা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে এই যে তরুণ উদ্যোক্তারা কাজ করছেন তাদের সম্পর্কিত ব্যাপারে। তো সেখানে একটি পরিচ্ছদে একটি কোম্পানির বিবরণ দেওয়া হয়েছে যে কোম্পানির চন্দ্র এবং মঙ্গল গ্রহ থেকে অতি মূল্যবান খনিজ সম্পদ আহরণ করে পৃথিবীতে আপনার লাভজনকতার ভিত্তিতে তাদের কোম্পানিকে প্রতিষ্ঠিত করবে। দেখুন, এটা হলো তাদের উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য সাধনকল্পে তারা যে কোম্পানি গঠন করেছে সেই কোম্পানিকে দুটি ঝুঁকি মূলধন কোম্পানি
অর্থাৎ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি তাদেরকে সহায়তা করার জন্য, তাদেরকে মূলধন দেওয়ার জন্য এগিয়ে এসেছে। এটা কিন্তু এই ধরনের সাহসিকতা কিংবা এই ধরনের দূরদৃষ্টি সম্পর্ক, বিনিয়োগ সঞ্চালন কিন্তু আমরা এখনও বাংলাদেশে কল্পনা করতে পারি না। কিন্তু তথাপিও আমি মনে করি ইতিমধ্যে যে প্রযুক্তি আমরা হাতে নিয়েছি, সেই প্রযুক্তি ভিত্তিক যদি কোনো বিনিয়োগ প্রকল্প নিয়ে এই তরুণরা আমাদের কাছে আসেন, আমরা তাদেরকে সহায়তা করব। এবং এই সহায়তা করলেই আজকে এই যে প্রযুক্তির ভিত্তিতে সারা পৃথিবী দ্রুত এগিয়ে যাচ্ছে, সেই পৃথিবীতে আমরা জায়গা করে নিতে সক্ষম হব। প্রযুক্তির সাথে, যদি প্রযুক্তির অনুকূলে, আমি বিশ্বাস করি একজন ব্যাংকার হিসাবে, একজন অর্থনীতির একজন ছাত্র হিসাবে, যে প্রযুক্তির অনুকূলে আমরা যদি আমাদের জাতীয় সঞ্চিত সম্পদ বিনিয়োগে রূপান্তরিত করে সঞ্চালিত না করতে সক্ষম হই, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। চতুর্থ প্রজন্মের এ ব্যাংক কৃষি খাতে ঋণ দিয়েছে 85 কোটি টাকা। কৃষি খাতে 23 জন উদ্যোক্তা সর্বোচ্চ 10% থেকে সর্বনিম্ন 4% হারে এ ব্যাংক থেকে ঋণ পেয়েছেন। কৃষি খাতে 23 জন উদ্যোক্তা সর্বোচ্চ 10% থেকে সর্বনিম্ন 4% হারে এ ব্যাংক থেকে ঋণ পেয়েছেন। কৃষি ঋণের ক্ষেত্রে এ ব্যাংকে খেলাপির হার 0। নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নারী উদ্যোক্তারা এ ব্যাংক থেকে সহজে ঋণ পেতে পারেন বলে জানালেন শীর্ষকর্তা। তবে উদ্যোক্তাকে কেবল নারী পরিচয়ে নয়, আসতে হবে প্রকৃত উদ্যোক্তা হিসেবে। নারী উদ্যোক্তাদের আমরা উৎসাহ দিচ্ছি, কিন্তু দুঃখজনকভাবে বলা প্রয়োজন যে আমরা আপনার যথাসংখ্যক নারী উদ্যোক্তা পাচ্ছি না। তো নারী উদ্যোক্তা যথাসম্ভব পেতে হলে যারা এই উদ্যোক্তা সৃষ্টি করেন, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা নারী কল্যাণমূলক যে আমাদের সংগঠনগুলো আছে, তাদের তরফ থেকে অধিকতর অগ্রণী হওয়া প্রয়োজন। এই ব্যাংকের, ফার্মার্স ব্যাংকের এই 3 বছরাধিক অভিজ্ঞতা যদি বিশ্লেষণ করি, তাহলে দেখব যে আমরা যে উদ্দেশ্যে ব্যাংক প্রতিষ্ঠা করেছিলাম, সেই উদ্দেশ্য অনেকাংশে, সর্বাংশে নয়, অনেকাংশে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, তারপর নতুন উদ্যোক্তার সৃষ্টি হয়েছে, নতুনভাবে আমরা বিনিয়োগ করতে সক্ষম হয়েছি। আমাদের একটি অপূর্ণাঙ্গতা এখনও আছে, এবং এই অপূর্ণাঙ্গতা আমাকে এখনও আমার মনোপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রথম দিকে কিছু কিছু বড় বিনিয়োগ বা গ্রাহকদের অনুকূলে কিছু আপনার লগ্নি করেছিলাম। তাদের কাছ থেকে আমাদের এই লগ্নির বিপরীতে যে ফিরতি পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা ঈপ্সিত মাত্রায় পাইনি। অন্য কথায়, এক্ষেত্রে তারা আমাদের আশাভঙ্গের কিছুটা হলেও আমাদের কারণ হয়েছেন। আমরা অবশ্য দৃঢ়হস্তে এই প্রবণতা দূর করার চেষ্টা করেছি। এখানে অভিজ্ঞতা হয়েছে, এখানে এদেরকে আমরা বুঝাতেও সক্ষম হয়েছি, এবং আমরা আশা করি আমাদের অভিজ্ঞতার আলোকে, আমাদের সফলতার নিরিখে এবং প্রান্তিকভাবে কতিপয় ক্ষেত্রে স্লতগতির বিচারেও আমরা সামনে এগিয়ে যাব। আমাদের অভিজ্ঞতা যেখানে খুব একটা শুভ হয় নাই, সেই অভিজ্ঞতাকে আমরা ভবিষ্যতে শুভ করার জন্যে, অধিকতর ফলদায়ক করার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ, এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আগামী দিনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ব্যাংক ব্যবস্থা গড়ে তুলতে আর্থিক খাতে আরও সংস্কার জরুরি বলে মনে করেন ফার্মার্স ব্যাংকের শীর্ষকর্তা। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সঙ্গে সঙ্গে নতুন নতুন ব্যাংকিং সেবাও দেশে প্রচলনের কোনো বিকল্প নেই বলেও মত তার। 1 লাখেরও বেশি আমানতকারী ফার্মার্স ব্যাংকে জমা রেখেছেন 5,200 কোটি টাকারও বেশি। বড় অঙ্কের এই আমানত ভালো বিনিয়োগের মাধ্যমে গ্রাহকের আস্থাভাজন ব্যাংকে পরিণত হতে চায় ফার্মার্স ব্যাংক। দর্শক, এই ছিল আমাদের এই সপ্তাহের কর্তার অর্থকথায়। দেখা হবে আগামী সপ্তাহে।